আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভার্সিটির সিনিয়র ম্যাম গল্পের তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ঘুম ভাঙতেই দেখলাম মিমি আমার রুমে একটা চেয়ার নিয়ে বসে আছে, এক দৃষ্টিতে শুধু আমার দিকে তাকিয়ে আছে। ওকে দেখে আমি বিছানা থেকে উঠে বসে গেলাম। আমি ইশারা দিয়ে বললাম, কি চাই এখানে? মিমি বলল, আমার যা চাই আপনি বুঝি তা এনে দিতে পারবেন? আমি বললাম, তুমি কি চাও এটা আমি জানি, কিন্তু সম্ভব নয়। আচ্ছা মিমি, একজন বিবাহিত ছেলেকে বিরক্ত করতে লজ্জা লাগে না? মিমি বলল, আপনি বিবাহিত তা আমি জানি, কিন্তু রিয়া আপু যে আপনাকে মেনে নিবে না এটাও জানি। আমি বললাম, তুমি না বললে রাসেলকে বিয়ে করবে? মিমি বলল, করব তো, তাতে আপনার কি? আপনি তো এটাই চান যে আমি আপনার থেকে দূরে থাকি। আমি বললাম, আজ পর্যন্ত কেউ আমাকে একটু বুঝতে পারলো না। আফসোস কি জানো, একটা মনের মতো মানুষ খুঁজে পেলাম না। শোনো, আজকে তো চলেই যাব, শেষ একটা বলে যাই, রাসেলের চরিত্র কিন্তু এতটাও ভালো না। তুমি একটু খোঁজখবর নিয়ে দেখো। তবে আজকে আমি মিথ্যা কথাও বলবো না তোমার সাথে। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, এটা ঠিক, এখনো তোমার জন্য ভালোবাসা আছে, কিন্তু আমার এই এক জীবনের কোনো গ্যারান্টি নেই। নিজের বলতে তেমন কিছু নেই আমার। এই বাড়িটাও আপন নামে। এক প্রকার বলতে পারো আমি রাস্তার ফকির। যার কিছু নাই সে তো রাস্তারই ফকির। সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে, আমাকে এখন বের হতে হবে। থাকো তুমি। রুম থেকে বের হতেই দুলাভাই বলল, তোমার বোন জরুরি একটা কাজে অফিসে গিয়েছে, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। আমি বললাম, না দুলাভাই, লাগবে না। তবে আপনার কাছে আমার একটাই অনুরোধ, রাসেলের কাছে আপনার বোনকে বিয়ে দিবেন না। আমি ভালোর জন্যই বললাম, বাকিটা আপনাদের ইচ্ছে। আসি। আমি বাসা থেকে বের হয়ে গেলাম। শেষবারের মতো আপুর সাথে একটু কথা বলার দরকার ছিল, কিন্তু ও চলে গেল। রিয়া ম্যাডামের বাসায় গিয়ে আমার সবকিছু গুছিয়ে নিলাম। ছাদ থেকে নিচে নেমে দেখি রিয়া ম্যাডামের পুরো পরিবার একসাথে বসে আছে। আমি মাথা নিচু করে শুধু বললাম, ভুল হলে সবাই মাফ করে দিবেন ম্যাডাম, তাহলে আমি গেলাম। রিয়া ম্যাডাম দাঁড়িয়ে বলল, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। বাসা থেকে বের হয়ে গাড়িতে বসার পর আমি প্রশ্ন করলাম, আমাদের বিয়ের ডিভোর্স নিয়ে কথা বলার দরকার ছিল না? রিয়া ম্যাডাম বলল, এইসব চিন্তা তোর না করলেও হবে, এগুলো আমি বুঝে নিব। আমি বললাম, ম্যাডাম? রিয়া ম্যাডাম বলল, বল। আমি বললাম, আপনি কতটা সুন্দর জানেন তো? রিয়া ম্যাডাম বলল, এতটাও না, তবে আমার বয়স হয়ে যাচ্ছে। আমি বললাম, বিয়ে করে নেন তাহলে। রিয়া ম্যাডাম বলল, তাই করব, মনের মতো কাউকে খুঁজে পেয়েছি। আমি বললাম, আমি যদি দেশে থাকতাম তাহলে আপনাকে পটানোর একটা চান্স নিতাম। রিয়া ম্যাডাম বলল, মাটিতে থেকে আকাশ ধরতে চাস? আমি বললাম, এভাবে বললেন যে? রিয়া ম্যাডাম বলল, আমার ইচ্ছে। আমি বললাম, ও। রিয়া ম্যাডাম আর কিছু বলল না, চুপচাপ গাড়ি চালাতে লাগলো। এয়ারপোর্টের সামনে এসে নিরিবিলি একটা জায়গায় গাড়ি থামালো। গাড়ি থেকে নামতেই রিয়া ম্যাডাম বলল, এখানে বস, তোর সাথে একটু কথা বলি। ওনার কথা মতো আমি রাস্তার পাশের বেঞ্চের মাঝে বসলাম। আমি নিচে বসতেই রিয়া ম্যাডাম ঠাস ঠাস করে আমার গালে থাপ্পড় দিল। আমি গালে হাত দিয়ে বললাম, এটা কি করলেন? রিয়া ম্যাডাম বলল, যা করেছি বেশ ভালো করেছি, তোর মতো ফকিন্নি ছেলেকে বাঁচিয়ে রেখে আমি ভুল করেছি। আজকে একটু সুযোগ দিয়েছি যাতে তুই আমার করা অভিনয়গুলো খুব সহজেই বুঝতে না পারিস। তুই ভাবলি কিভাবে যে আমি তোর সাথে? আমি মাথা নিচু করে বললাম, সরি ম্যাডাম। রিয়া ম্যাডাম আমার চুল টেনে ধরে বলল, এই আমার দিকে তাকা বলছি। আমি চোখ বন্ধ করে বললাম, আপনি এখন ভালো করেই বুঝতে পারছেন যে একটা মেয়ে আমাকে মারার পরেও আমি হাত গুটিয়ে বসে আছি, যার শরীরে কোনো মেরুদণ্ড নেই, তার আবার কিসের জীবন? আমাকে অপমান করেছেন, আমি কিছু বলবো না। আমি নালায়েক, বান্দর, ইতর, নষ্ট, আরো কত কিছু না ম্যাডাম, যা ইচ্ছা তাই বলতে পারেন, আমি কিছু বলবো না। হাত থেকে ঘড়িটা খুলে রিয়া ম্যাডামের হাতে পরিয়ে দিয়ে বললাম, চাকর স্বামীর থেকে এটাই তোমার প্রথম উপহার। আমি জানি আপনি খুশি হন নাই, কিন্তু আমার কাছে দেওয়ার মতো তেমন কিছু নাই। যাওয়ার আগে একটা কথা বলি, জোর করে হলেও হোক আর যেভাবেই হোক, এই একদিনে আপনার কত কাছাকাছি আসছি একটু চিন্তা করে দেখেন। যদি আর 1 মাস আপনার কাছাকাছি থাকতাম তাহলে আপনাকে পটিয়ে নেওয়াই আমার বেশি সময় লাগতো না ম্যাডাম। আমাকে একদিন মনে পড়বে ম্যাডাম, এই কথাটা মনে রাখিয়েন। রিয়া ম্যাডাম বলল, আরে যা যা, তোর মতো কত আসবে যাবে। আমি বললাম, ভাবি নাই কখনো স্বপ্নের দেশ ছেড়ে উড়াল দিতে হবে। ভালো থাকবেন। আমি আর রিয়া ম্যাডামের সাথে কোনো কথা বললাম না, সময় মতোই দেশ ছেড়ে চলে গেলাম। অনেক ব্যস্ততার মাঝে আজকে 5টা বছর চলে গেল। বিদেশে যেই জন্য আসছিলাম সেটা সফল হয়েছে।
একটু হলেও আমি নিজ পায়ে দাঁড়াতে পারছি। আজকে আমি দেশে ফিরবো, কিন্তু কাউকে বলার মতো মানুষ নেই আমার। কারোর সাথে যোগাযোগ ছিল না। চেহারা এখন আগের থেকে একটু চেঞ্জ হয়েছে, লম্বা চুল রেখেছি এখন। ব্যাগপত্র গুছিয়ে বের হলাম, সময় মতো দেশের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকক্ষণ বসে থাকার পর এয়ারপোর্টে চলে আসলাম। একা একা হেঁটে এয়ারপোর্ট থেকে বের হচ্ছি, ঠিক তখন একটা ছেলে দৌড়ে এসে আমার পায়ে পড়ে বলল, ভাই আমাকে এদের হাত থেকে বাঁচান প্লিজ, আমি মরতে চাই না, আমি আমার জান ভিক্ষা চাই, প্লিজ আমাকে বাঁচান। ছেলেটার পুরো শার্ট রক্ত দিয়ে মাখামাখি ছিল, ঘাড়ে কিছু আঘাতের লক্ষ্য করলাম। সামনে তাকিয়ে দেখি ইভা একটা শটগান নিয়ে দাঁড়িয়ে আছে, ওর সাথে আরো অনেকগুলো মেয়ে আছে। ইভা আমার সামনে থেকে ছেলেটাকে টেনে নিয়ে চিৎকার দিয়ে বলল, এখন আমি ওকে গুলি করে মারবো, যদি কারো ক্ষমতা থাকে তাহলে আমাকে আটকে দেখা। ইভার কথা শুনে পুরো এয়ারপোর্টের মানুষগুলো ভয়ে কাঁপাকাঁপি করছে, কারো মুখে কোনো কথা নাই, আছে শুধু ভয়ের প্রতিশ্রুতি। ঠাস করে একটা শব্দ হলো, আর ছেলেটা ছিটকে একটু দূরে গিয়ে পড়লো। আমার শরীরেও রক্ত লেগে গেছে। ইভা হাসতে হাসতে বলল, এই নিষ্ঠুর মানুষ, তোরা মনে রাখ, যারা বিনা কারণে আমার বন্ধুর পরিবার হত্যা করছে তাকে আমি ছাড়বো না। আর তোরা সবাই আমাদের বসকে দেখতে চেয়েছিলি না, খুব শীঘ্রই তিনি আসবে সামনে, যার নাম শুনলে সবাই পালিয়ে যাবে, খুব তাড়াতাড়ি উনি সামনে আসবেন। ইভা পিস্তল হাতে নিয়ে আবার বের হয়ে গেল। আমি তোর এমন রূপ দেখে ভয় পেয়ে গেছি, কিন্তু ইভা আমাকে চিনতে পারে নাই কেন, এই বিষয়টা আমি মানতে পারছি না। ও তাহলে মাফিয়া লেডি হয়ে গেছে। দেশের মাটিতে এসেই যে এমন কিছু শুনবো তা আশা করি নাই। যাকগে, এখন আমার একটা বাসা খুঁজতে হবে, নিজের বলতে তো আর কেউ নেই আমার। একটা আপু ছিল, সেও পর হয়ে গেছে। হাঁটতে হাঁটতে একটা বাসার সামনে গেলাম, যেখানে লেখা আছে ব্যাচেলার ভাড়া দেওয়া হয়। এটা দেখে আমি দারোয়ানকে বললাম, ভাই বাসা খালি আছে কি? দারোয়ান বলল, আছে তো, তবে আপনি আমার ম্যাডামের সাথে কথা বলেন, তাহলে জানতে পারবেন। দাঁড়ান, আমি ওনাকে ডেকে নিয়ে আসছি। দারোয়ান চলে যাওয়ার পর একটা মহিলা বের হলো। মহিলা বললে ভুল হবে, এটা তো দেখি একটা মেয়ে, তবে মুখে উন্না দিয়ে ঢেকে রেখেছে। অল্প বয়সী একটা মেয়ে, বাড়িওয়ালা হয় কিভাবে? মেয়েটা আমার সামনে এসে এক নজরে আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি না এই মেয়ে আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন। বিষয়টা আমার কাছে কেমন যেন লাগলো। আমি আগ বাড়িয়ে বললাম, আন্টি এখানে রুম খালি আছে কি? আমার মুখ থেকে আন্টি ডাকটা শুনে মেয়েটা চোখ লাল করে বলল, এই ছেলে, আমি কি তোর আন্টি লাগি? মেয়েটার কণ্ঠ শুনে আমি নিজেই বোকা হয়ে যাচ্ছি। এটা যেন আমার বহু চেনা পরিচিত একটা কণ্ঠ, তবে আমি বুঝতে পারছি না। পিচ্ছে একটা মেয়ে আম্মু আম্মু বলে দৌড়ে এসে মেয়েটাকে জড়িয়ে নিল, কিন্তু মেয়েটা এক হাতে মুখের ওড়না ঠিক রেখে আমাকে বলল, আসেন আপনি আমার সাথে, রুম দেখিয়ে দিচ্ছি, তবে ভাড়া কিন্তু। আমি বললাম, আমাকে একটু সুযোগ সুবিধা দিবেন তাহলেই হবে, আমি অন্যের থেকে 500 টাকা বেশি দিব। মেয়েটি বলল, 500 টাকা বেশি দিবেন মানে? আপনি কি বাসায় মেয়ে নিয়ে আসতে চাইছেন নাকি? দেখেন, এইসব ফালতু কাজ এখানে চলবে না, আসলে ছেলেদের চরিত্র। আমি বললাম, থাক আন্টি, আর কিছু বলতে হবে না, আমি সুযোগ সুবিধা বলতে বুঝিয়েছি যে যেন আমি একটু ছাদে যেতে পারি, আর রাতে দেরি করে আসলে যেন গেট খুলে দেয়, আর কিছু না। মেয়েটি বলল, আমি কি তোমার আন্টি লাগি? আমাকে কি আন্টির মতো লাগে? আমি বললাম, রাগ করলেন, ঠিক আছে তাহলে বাড়িওয়ালা বলে ডাকবো, এখন আমাকে আমার রুম দেখিয়ে দেন। মেয়েটা একটা রুম দেখিয়ে বলল, এটা আপনার রুম, দেখেন পছন্দ হয় কি। মনে করছিলাম আগের থেকে একটু পরিবর্তন হবেন, কিন্তু আপনি তো আবার সেই আগের মতোই আছেন। মেয়েটার কথা শুনে আমি বোকা হয়ে গেলাম, এই মেয়ে কি আমাকে চেনে নাকি? টুংটুং করে ফোনটা বাজতে লাগলো। আমি ফোন রিসিভ করতেই স্যার বলল, তুমি আসছো, এখন তাড়াতাড়ি অফিসে আসো, জরুরি একটা মিটিং আছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে স্যার, আমি আসছি। ফোন কাটতেই মেয়েটা বলল, আচ্ছা তাহলে আমি আসি, থাকেন আপনি। কোলে থাকা পিচ্চি মেয়েটা বলল, আম্মু উনি কি আমাদের নতুন ভাড়াটিয়া? পিচ্চি মেয়েটার কথা শুনে ওর মা এক প্রকার রেগে ওকে নিয়ে চলে গেল। আমি রুমটা গুছিয়ে বাসা থেকে বের হলাম। দরজার বাইরে গিয়ে দেখি সেই এয়ারপোর্টের লাশটাই বাসার সামনে পড়ে আছে। লাশটা দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম, এই লাশ এখানে কিভাবে আসলো? আমি বিষয়টা এক প্রকার এড়িয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। সবাই ভিড় জমে লাশ দেখছে। আমি রিক্সা নিয়ে অফিসে চলে গেলাম। স্যারের রুমে যেতেই আমাকে দেখে বলল, বসো এখানে, তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। আমি বললাম, অপেক্ষা করার কি আছে স্যার, ফোনে বলে দিলেই তো পারতেন। স্যার বলল, ফোনের বিষয় হলে তো ঠিকই বলে দিতাম। এখন শোনো আমি কি বলি।
আমি বললাম শুনছি। স্যার আমার দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, এখানে সমস্ত কিছু লেখা আছে, পরে পড়ে নিবে। আর তোমার কলেজের নাম কি জানো? আমি আমার কলেজের নাম বলতেই স্যার হাসি দিয়ে বলল, আবার সেই কলেজে গিয়ে ভর্তি হয়ে যাও। একদিন কলেজের গেটের সামনে ঝালমুড়ি বিক্রি করবে, আরেকদিন কলেজে ক্লাস করবে। আমি হাসি দিয়ে বললাম, মজা করছেন না স্যার আমার সাথে? স্যার বলল, তুমি সিরিয়াস হবে কবে বলো? আর আমি তো কোনো কারণ ছাড়া কোনো কথা বলি না, তুমি জানো না? আমি যা বললাম তাই করো। আমি বললাম, স্যার আমি যদি এই কলেজে ছাত্র হয়ে যাই তাহলে সবাই মিলে আমাকে নিয়ে মজা করবে। অন্তত কলেজে স্যার বানিয়ে দিতে পারতেন, ওইটা হলে বেশ ভালো হবে। স্যার বলল, সরি, তোমার রিকোয়েস্ট আমি রাখতে পারলাম না। কে কি বলবে তা দেখে কি করবে? যে দুইটা কারণে তোমাকে আমি ওখানে পাঠাচ্ছি ওইটা খুঁজে বের করো। আজকে নাকি শুনলাম নাম করা গ্যাংয়ের ডানহাত ইভা চৌধুরী এয়ারপোর্টে কাউকে মেরেছে। আমি যদি ভুল না বলি তাহলে তুমি ছিলে সেখানে। আমি বললাম, স্যার ছিলাম। ছেলেটা আমার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু আমি যদি আমার পরিচয় দিয়ে দিই তাহলে আমি এই দেশে যা করতে এসেছিলাম সেটা সফল হবে না। এজন্য স্যার আমি মুখ বুজে সহ্য করছিলাম। স্যার বলল, বুঝলাম। তবে একটা কথা কি জানো, কান টানলে মাথা বেরিয়ে আসে। আমাদের আগে মাথা খুঁজে বের করতে হবে। আমি কি বললাম বোঝা গেল তো? আমি বললাম, স্যার বুঝছি। স্যার বলল, বাইরে গিয়ে দেখো, দুইজন দাঁড়িয়ে আছে, ওরাও তোমার সাথে কলেজে যাবে। আশা করি বাকি কাজ তুমি বুঝে যাবে। কলেজের ভিতরে আমাদের মেন সূত্রগুলো আছে, প্রমাণ সহকারে বের করে নিয়ে আসো। আমি আর কিছু শুনতে চাই না, তোমাকে দেশে এই জন্য আনলাম। যা করবে তাড়াতাড়ি, আমাদের হাতে সময় খুব অল্প। আমি দাঁড়িয়ে বললাম, আমি আমার কাজে কালকে থেকেই লেগে পড়বো, কিন্তু কলেজে? স্যার বলল, ওইসব কথা আমি প্রিন্সিপালের সাথে বলে রাখবো। প্রিন্সিপাল নামটা শুনে আমার রিয়া ম্যাডামের কথা মনে পড়ে গেল। এখনো ডিভোর্স পেপারে সাইন করা হয় নাই, উনি এখনো আমার বউ আছে। আমি স্যারকে বললাম, স্যার আগে আমি একটু দুষ্টু টাইপের ছিলাম, প্রিন্সিপালের সাথে আমার ঝামেলা ছিল। আপনি কলেজের মালিকের সাথে কথা বলেন যেন উনি এই বিষয়গুলো গোপন রাখে। স্যার বলল, আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো। স্যারের রুম থেকে বের হতেই দেখি তিনজন ছেলে দাঁড়িয়ে আছে। তিনজন আমাকে দেখে বলল, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আমি বলে সবার নামগুলো জানতে চাইলাম। তিনজনই নাম বলল, কিন্তু এর মাঝে একজন বলল ওর নাম নাকি মাহি। তবে আমি এখনো এইটুকু বুঝতে পারছি না যে এটা ছেলে নাকি মেয়ে। দেখে তো ছেলে ছেলেই লাগে, কিন্তু এটাও বুঝতে পারছি না। আমি সবাইকে বললাম কালকে সকালে সময় মতো কলেজে চলে যাবে। অফিস থেকে বের হয়ে বাসার দিকে যেতে লাগলাম। পেটে খুব খিদা লাগছে, বাসা গিয়ে কিছু রান্না করব। অল্প স্বল্প বাজার করে গেটের সামনে গেলাম, গিয়ে দেখি বাসার সামনে পুলিশের অভাব নেই। আমি ভিড় ঢেলে ভিতরে গিয়েই বড়সড় একটা শক খেলাম। ভিড়ের এক কোনায় দাঁড়িয়ে সেই চেনা জানা বহু পরিচিত মুখ, যাকে এক সময় আমি ভালোবাসতাম, সেই মানুষটাই কান্না করছে। এতদিন পর মিমিকে এখানে দেখবো আমি আশা করি নাই। ওর চেহারা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি ভাবছিলাম সবার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবো, কিন্তু তা আর হবে না মনে হচ্ছে। পিচ্চি সেই ছোট বাচ্চাটা মিমির শাড়ির আঁচল ধরে টানছে আর বলছে, আম্মু তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আর ওনারা এখানে কি করছে? পিচ্চির মুখ থেকে আম্মু ডাকটা শুনে এবার যেন আমার মাথা ঘুরতে লাগলো। তার মানে মিমি হলো আমার বাড়িওয়ালা, কিন্তু ও না গ্রামের মেয়ে। তাহলে শহরে কিভাবে বাড়ি হলো? আমি কিছুই তো বুঝতে পারছি না। পুলিশ যেই মিমিকে হাতকড়া লাগাতে যাবে তখন আমি এগিয়ে গিয়ে বললাম, কি হয়েছে এখানে? আর উনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ভিড়ের মাঝে আওয়াজ এলো, আরে বেডা তুই দেখি এখনো বেঁচে আসোস, তা এতদিন পর কোথা থেকে হাজির হলি? এতদিন ধরে আমাদের থেকে নিজেকে লুকিয়ে রেখেছিলি, এটাই তো ভালো ছিল। তা আজকেও কি মায়ের খেতে এখানে আসলি? আমি হাসি দিয়ে বললাম, বুড়ো হয়ে গেছেন তাও তেজ দেখি এখনো কমেনি। কামাল সাহেব মাথার টুপি খুলে হাসতে হাসতে বলল, কি করব বল, তোদের যন্ত্রণায় থাকতে পারি না। তা আমাদের রাস্তা থেকে সরে যা, ওকে নিয়ে যেতে দে আমাদের। আমি বললাম, ওয়েট, ও না আপনার পুত্রবধূ? কামাল সাহেব বলল, ছি, এই নষ্ট মেয়ে হবে আমার ছেলের বউ? প্রথমেই ভাবছিলাম একটা সুযোগ দেই, পরে শুনি কোন ছেলের সাথে পেট বাঁধিয়ে ফেলছে, যার কোনো স্বামীর পরিচয় নেই, তাকে আবার আমার ছেলের বউ করব। না জানি এই মেয়ে কতগুলো ছেলের সাথে রাত কাটিয়েছে, হতে পারে টাকার জন্য খারাপ কাজ করে, আর সেখান থেকে এই বাচ্চার জন্ম। আমরাও তো টাকা দিব, মাঝে মাঝে আমাদেরকেও সুযোগ দিও একটু। যাক গিয়ে এইসব কথা ছাড়ি এখন। এই বাচ্চার সাথে তো তোর দেখি মিল আছে নাকি কোনোভাবে তুই? কামাল সাহেবের কথা শুনে মিমি মাথা নিচু করে জোরে জোরে কান্না করছে। কামাল সাহেব আবার বলল, এখন আমাদের কাজ করতে দে, আর যদি প্রমাণ খুঁজিস তাহলে এই দেখ, বাসার সামনে একটা লাশ পড়ে আছে, এর থেকে
থেকে বড় প্রমাণ আর কি হতে পারে। আমি টান দিয়ে কামাল সাহেবের হাত থেকে পিস্তল নিয়ে একটা কনস্টেবলের বুকে গুলি করে দিলাম। কামাল সাহেব চিৎকার দিয়ে বলল, এটা তুই কি করলি? আমি বললাম, কি আর করলাম, সিম্পল বিষয়, গুলি যেহেতু আপনার, প্রমাণ আসবে আপনি গুলি করে মেরেছেন। কামাল সাহেব বলল, তোরে তো জেলের ভিতরে ঢুকিয়ে, আমি বললাম, 1 মিনিটও আটকে রাখতে পারবেন না, চেষ্টা করে দেখতে পারেন। কামাল সাহেব সাথে সাথে আমার হাতে হাত করা লাগিয়ে বলল, তোর মৃত্যু আজকে নিশ্চিত, এই মেয়েটাকে ছেড়ে ওকে নিয়ে যাও, আর এই খুন ওর উপরে চাপিয়ে দাও। আমি হাসতে হাসতে বললাম, দেখ চেষ্টা করে যদি মারতে পারিস, তবে এবার তোর চাকরি নট, এই থেকে কেউ ফিরতে পারবে না। আমাকে টেনে গাড়িতে তোলা হলো। মিমি দূর থেকে আমার দিকে তাকিয়ে আছে, হয়তো আমাকে কিছু বলতে চাইছে। পুলিশের জিপে বসে ছোট করে একটা মেসেজ করলাম। মেসেজ করতে একটা কল এলো। আমি ফোন রিসিভ করে বললাম, বলেন স্যার। সামনে থেকে কামাল সাহেব বলল, ওই ওর হাত থেকে ফোনটা নিয়ে নাও। আমিও বললাম, কেন, ভয় হচ্ছে নাকি যদি চাকরি চলে যায়? উত্তরে কামাল সাহেব বলল, ও তোর এত ক্ষমতা, ঠিক আছে কথা বল, দেখি কে তোরে বাঁচাতে আসে। আমার তো মনে হয় না, কলেজের সেই ম্যাডাম আসবে, ওনার তো কালকে বিয়ে। আমি বললাম, কি? কামাল সাহেব বলল, কেন, আমার কথা শুনে বুঝি অবাক হয়ে গেলি? আহা রে, ছেলে বড় ছেঁকা খেয়েছে। আমি আবার ফোনটা কানে নিয়ে বললাম, স্যার একটু সাহায্য লাগবে। স্যার বলল, কিছু হবে না, আমি কথা বলছি। আর শোনো, তোমাকে আগামীকাল এই জায়গায় থাকতে হবে, তবে সেটা হবে সিকিউরিটি গার্ড। তুমি সাবধান, একজন সিকিউরিটি গার্ড হয়ে যাবে একদিনের জন্য, শুধু নিরাপত্তা দিবে আর কিচ্ছু না। আমি বললাম, স্যার আপনি আমার সম্মান বোঝেন না, প্রথমে দিলেন ছাত্র, পরে ঝালমুড়িওয়ালা, আর এখন আমার মান সম্মান থাকবে তো? স্যার বলল, আমাদের কাজই কিছুটা এমন, আগে আমার দেওয়া কাজগুলো পূরণ করো, পরে সম্মানের সহকারে সবার সামনে তোমার নাম প্রকাশ করব। আমি মন খারাপ করে ফোন কেটে দিলাম। থানার সামনে এসে আমাকে টেনে ভিতরে ঢুকিয়ে কামাল সাহেব লাঠি হাতে নিচ্ছে আর বলছে, আগে তোরে আমি মারবো, পরে আমার ছেলে আসবে। লাঠিটা হাতে নিতেই টেলিফোন বাজতে লাগলো। আমি হাসতে হাসতে বলছি, চাকরি আছে নাকি গেছে দেখ। কামাল সাহেব ফোনটা ধরেই ধস করে চেয়ারের উপর বসে গেল। আমি জোরে জোরে হাসতে হাসতে বললাম, ইস, কয়েকদিন পর বেচারার অবসর হবে, আর এখনই চাকরি চলে গেল। আহা, আমি তো মেনে নিতে পারলাম না, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। বুকটা ফাইটটা যায়। বন্ধু যখন বউ লইয়া, এই যা, আমি আবার এই কষ্টের মাঝে কি বাজে গান গাইলাম। কামাল সাহেব কিছুক্ষণ মাথাটা নিচু করে দিয়ে কান্না করলো, চোখের পানি মুছে কনস্টেবলকে ইশারা করে বলল, আমাকে ছেড়ে দিতে। আমি জেলের ভিতর থেকে বের হয়ে বললাম, আমি তো আগেই বললাম, আমাকে জেলের ভিতরে ঢুকিয়ে রাখতে পারবি না। কামাল সাহেব বলল, এই একটু কারণে আমার চাকরি নিয়ে নিলি? আমি তোরে চিনি, খুব ভালো করে চিনি, কিন্তু কে বা কাদের সাথে তুই জড়িত আছিস আমি জানি না। বুড়ো বয়সে এসে চাকরি চলে গেল, আমি যতদিন বেঁচে আছি তুই শান্তিতে থাকতে পারবি না। আমাকে মাথা ফাটানোর জন্য আমার ছেলে তোর পুরো পরিবারকে শেষ করেছে। এখন চিন্তা কর, আমার চাকরি চলে গেছে, এতে তোর কি করতে পারে? আমি মাথা থেকে একটা চুল ছিঁড়ে বললাম, তুই আমার একটা চুল ছিঁড়তে পারলে ছিঁড়ে দেখা। ভদ্রতার খাতিরে চুল বললাম, তবে মনে মনে আপনি এখন ছাড়, যেটা চিন্তা করছেন আমি এটাই বললাম। আর একটা কথা, তোর নাকি একটা মেয়ে আছে, কি আমার মতলব বোঝা গেল? কামাল সাহেব রাগে টেবিলে আঘাত করলো। আমি হাসি দিয়ে বললাম, ওরে ছাড়, দেখি খুব বেশি রাগ করেছে, তা আমাকে আবার মারবেন নাকি স্যার? কামাল সাহেব বলল, এখান থেকে চলে যা বলছি। আমি পিছনে একজন কনস্টেবলের গলা চেপে ধরে বললাম, মনে পড়ে 5 বছর আগে তোদের সাহায্য নিয়ে ওর ছেলে আমার পরিবার শেষ করেছে। এই পুরো থানার আমি অস্তিত্ব রাখবো না, এক রাতে পুরো থানার পুলিশগুলোকে খুঁজে খুঁজে এখানে এনে মারবো, আর এক একটাকে এমন অবস্থা করব যে মানুষ বলবে, এখানে না একটা থানা ছিল, এটা কোথায় গেল? অস্তিত্বহীন থানা হবে এটা। আসি স্যার, ভালো থাকবেন। সেই দিনটা আপনার ভালো গেল না স্যার, এজন্য আমি অনেক অনেক দুঃখিত, মাফ করে দিবেন আমাকে। আমি হাসতে হাসতে থানা থেকে বের হয়ে গেলাম। রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে অল্প কিছু খাবার প্যাক করে নিলাম। বাসার সামনে নেমে দেখি সবকিছু একদম স্বাভাবিক, নিরাপদ। দারোয়ান আমাকে দেখে বলল, সাহেব আপনি জেল থেকে আসলেন কিভাবে, নাকি পালিয়ে চলে আসছেন? আমি বললাম, আরে না, পালিয়ে আসি নাই। দারোয়ান বলল, আমাদের ম্যাডাম খুব ভালো, কিন্তু পুলিশ ছাড়েরা খুব খারাপ খারাপ কথা বলে গেল। আমি বললাম, খারাপ লোকেরা সবসময় খারাপ কথা বলে, বুঝলে? বাসার ভিতরে ঢুকবো, তখন অচেনা নম্বর থেকে একটা কল এলো। আমি ফোন রিসিভ করে বললাম, হ্যালো, কে? ওপাশ থেকে আওয়াজ আসলো, স্যার আমি মাহি। বড় স্যার বলছে, আমরা এখন জানো সেই বাসা থেকে ঘুরে আসি, আশেপাশের পরিবেশ দেখে জানো বুঝতে পারি কোথা থেকে হামলা হতে পারে। আমি বললাম, ফোন রাখো, এখন যেতে পারবো না।
মাহি বলল, বড় স্যারের অর্ডার আছে, আপনি না গেলে উনি আমাদের শাস্তি দিবে। প্লিজ স্যার, নতুন নতুন চাকরি হয়েছে, এটা চলে গেলে। আমি বললাম, হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না, তোমার স্যার আমাকে পাগল বানিয়ে দিবে। দেশে আসলাম আজকে, আর আজকেই আমাকে দিয়ে এত কাজ করাচ্ছে। মেরে ফেলবে নাকি আমাকে? শুধু জ্বালা আর জ্বালা। তোমরা গাড়ি নিয়ে চলে যাও, আমি একটা রিক্সা নিয়ে আসছি। মিহি বলল, ধন্যবাদ স্যার আপনাকে। আমি ফোন কেটে দিয়ে দারোয়ানের হাতে খাবারগুলো দিয়ে বললাম, একটা তুমি খেয়ে ফেলো, আর বাকিগুলো তোমার ম্যাডামকে দিয়ে দিবে, ঠিক আছে? দারোয়ান বলল, আরে স্যার আমার লাগবে না। আমি বললাম, খেয়ে ফেলো, আমি আসি। রিক্সায় উঠে ঠিকানা দেখিয়ে দিতেই রিক্সাওয়ালা বলল, মামা আর বলতে হবে না, এটা তো মেয়রের বাসা। কিন্তু আপনার ওখানে কিসের কাজ? আমার তো মনে হয় আপনিও দরকারে গিয়ে কথা বলতে চান, তবে লাভ হবে না, আমার মতো আপনিও গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে থাকবেন। আমি বললাম, আচ্ছা আগেই নিয়ে চলো, দেখি কি হয়। রিক্সা যেখানে গিয়ে থামলো, সেই বাসাটা দেখে আমি একদম বোকা হয়ে গেছি। তাহলে কি স্যার আমাকে এখানে আসতে বলছে? আমি রিক্সা থেকে নেমে বড় স্যারকে কল দিলাম। উনি রিসিভ করে বলল, গিয়েছো কি তোমরা? আমি বললাম, এই আপনি কার বাসায় পাঠালেন স্যার? স্যার বলল, কেন, কোনো সমস্যা কি? আমি বললাম, সমস্যা নেই, কিন্তু এখানে বিয়ে কার? স্যার বলল, মেয়রের বোনের। আমি বললাম, পাত্রীর নাম কি জানেন স্যার? স্যার বলল, নামটা কি জানো বলল, ও হ্যাঁ, রিয়া। আর এই মেয়েটাই নাকি সেই কলেজের প্রিন্সিপাল। আমি স্যারের ফোন কেটে দিয়ে রাস্তার একপাশে বসে পড়লাম। স্যারের কথা শুনে আমার ভিতরে কেমন যেন করতে লাগলো। আমার কেন জানি এমন মনে হচ্ছে যে আমি আমার কাছের কাউকে হারিয়ে ফেলছি। তবে ও তো এখনো আমার বউ, ডিভোর্স পেপারে সাইন করি নাই এখনো। আমিও দেখবো ও কিভাবে বিয়ে করে। ডিভোর্স দিলে অন্য কথা ছিল। স্যার, আমরা চলে আসছি, আপনি এখানে এভাবে বসে আছেন কেন? কিছু কি? উপরে তাকিয়ে দেখি মাহিরা চলে আসছে। আমি ওদের বললাম, যাও, ভিতরে যাওয়ার একটা ব্যবস্থা করো, দাঁড়িয়ে থাকতে পারবো না। সৌরভ বলল, স্যার আপনি 1 মিনিট অপেক্ষা করেন, আমি বিষয়টা দেখছি। আমি আগে নিজেকে ভালো করে ঢেকে নিলাম, যাতে ওরা কেউ আমাকে চিনতে না পারে। চিনে ফেললে তো সমস্যা। আমি এবার আমার খেলা খেলবো। বহুদিন আগে প্রতিশোধের একটা বই লিখেছিলাম, ওইটা কি এত সহজেই ভুলে যাব? খেলা তো সবেমাত্র শুরু হতে যাচ্ছে, ডেমো সহকারে দেখাবো। গেটের কাছ থেকে ডাক পড়লো, স্যার চলে আসেন, হয়ে গেছে। আমি গেটের কাছে গিয়ে বললাম, তোমরা চারদিকে একটু ভালো করে দেখো, আমাকে ফলো করার দরকার নেই। আমি হেঁটে হেঁটে বাসার ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি রিয়ার বড় ভাই বসে বসে টিভিতে নিউজ দেখছে। এই শালা তাহলে মেয়র হয়ে গেছে বাবা। রিয়ার বড় ভাই বলল, তোমাদের কি? আমি উত্তরে বললাম, আমাদের পাঠানো হয়েছে। আমি এখন সবকিছু ঘুরে ঘুরে দেখব, আবার কেউ আমার কাজে বাধা দিবে না তো? রিয়ার বড় ভাই বলল, আপনার কণ্ঠ কেমন যেন আমার কাছে চেনা চেনা লাগছে, আমি কি আপনার মুখ দেখতে পারি? আমি বললাম, আমি এখানে কাজ করতে এসেছি, আমাকে দেখে কি করবেন? সো আমাকে আমার কাজ করতে দেন। এই কথা বলে, তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।